মশা মারতে কামানের ব্যবহার, এই কথাটার সাথে আমরা কম বেশি সবাই কিন্তু পরিচিত। আজকের ভিডিওতে তারই একটা উদাহরণ দেখাচ্ছি। মেয়েকে দিয়েছিলাম শাক কাটতে, সম্পূর্ণ শাকটা সে কেচি দিয়ে কেটেছে, হাত দিয়ে একটা শাকও কিন্তু ছেড়েনি। এটাকেই তো বলে মশা মারতে কামান ব্যবহার, তাই না আপুরা? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সুমি সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। সকাল সকাল বাগান থেকে একদম ফ্রেশ পুঁই শাক নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি একদম ফ্রেশ কলমি শাক। এই শাকগুলো এত তাজা, এগুলো দেখলে না নিয়ে এসে একদমই পারা যায় না। আর আজকে শিং মাছ রান্না করব। মাছটাকে ধুয়ে আমি একদম মশলা মাখিয়ে নিয়েছি। আর আজকে একটা নতুন রেসিপি বানাবো, সেটা হচ্ছে এই যে মাছের মাথা দিয়ে একটা ভর্তা বানাবো। মাছের মাথাটা আমার বাসায় একদমই কেউই খেতে চায় না, এটা শুধু আমাকেই খেতে হয়। আর এই মাছগুলো তো বাজার থেকে কেটে এনেছিল, তো বাজারের লোকেরা মাছের মাথায় একদম মাছের পরিমাণ কম রেখেছে। এমনিতেই তো মাথা কেউই খায় না, আর এই মাথাগুলো রান্না করলে কিন্তু কেউ খাবেই না, সেজন্য আমি মাথাগুলোকে আলাদা করে রেখে দিয়েছিলাম। তো আমি চিচিঙ্গা দিয়ে আজকে এই তেলাপিয়া মাছের মাথা ভর্তা করব। আগে কখনো খাইনি, কেউ খেয়েছে বলেও শুনিনি। আমি নিজেই চিন্তা করলাম যে মাছও কম আছে, আবার চিচিঙ্গাও কম। চিচিঙ্গাটাও কিন্তু আমি সকালে আমার বাগান থেকে পেয়েছি, একদম ছোট একটা চিচিঙ্গা। তো দুইটা মিলিয়েই ভর্তা করে ফেলি। তো মাছের মাথা থেকে শুধু মাছের অংশগুলো আমি কেটে রেখেছি, আর বাকি যে কাঁটাগুলো সেগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। ওগুলো শুধু আমি কেন কষ্ট করে ধোবো, তারপরে তেল খরচ করে ভাজবো, বলেন তো আপুরা? তো এখন এই যে শুধু মাছের অংশটা আমি ভালো করে ধুয়ে তারপরে লবণ হলুদ মাখিয়ে এখন তেলের উপরে ভালো করে ভেজে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে আমার দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলে নিচ্ছি। এখন পর্যন্ত যেসব আপু অথবা ভাইয়ারা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা মনে করে একটা লাইক দিয়ে দিয়েন। তো আমি চিচিঙ্গাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এখন একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি অল্প পানিতে চিচিঙ্গাগুলোকে একটু সেদ্ধ করে নেব। এই পর্যায়ে আমি কিন্তু কোনো তেল ব্যবহার করিনি। যখন চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে পানিটা শুকিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিলাম। আর এখন এই তেলের উপরে আমি চিচিঙ্গাটাকে কিন্তু একটু সুন্দর করে ভাজা করে নেব। আমি কিন্তু মাছটা যে ভেজে রেখেছিলাম সেটা সেদ্ধ করে রেখেছি, কাটা ভেজে রেখেছি। আর এই যে চিচিঙ্গাগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি প্লেটে তুলে নিয়েছি। আর এখন আমি এই যে সরিষার তেলের মধ্যে রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে আর শুকনো মরিচ দিয়ে আমি এই যে ভর্তাটা করে নিয়েছি। ভর্তা করার ক্লিপটা আমার মোবাইল থেকে কিভাবে উধাও হয়ে গেল বুঝতে পারলাম না, একদম খুঁজেই পেলাম না। তো ভর্তাটা একদম যে আহামরি অনেক মজা হয়েছে সেটাও বলবো না, আলহামদুলিল্লাহ খেতে ভালো হয়েছিল। আজকে আরও রান্না করেছিলাম কলমি শাক ভাজি, আর সাথে ছিল শিং মাছের পাতলা ঝোল, আর সাথে এই যে ভর্তাটা তো ছিলই। বিকেলে নাস্তার জন্য আমি গুড়ের পায়েস বানাবো, তো রান্নার পাশাপাশি সেটাও কিন্তু আমি কারেন্টের চুলায় বসিয়ে দিয়েছিলাম, যাতে একবারে আমার রান্না করা নাস্তা বানানোর ঝামেলা একবারেই শেষ হয়ে যায়। আর এই গুড়ের পায়েসে আমি গুড় তো সবসময় জাল দিয়ে তারপরে ব্যবহার করি, কিন্তু আজকে আমি এই যে একদম বয়াম থেকে ডাইরেক্ট এই গুড়টা দিয়ে দিলাম। একটু ভয়ে ছিলাম যে ফেটে যায় কিনা, কিন্তু আসলে ফেটে যায়নি, পায়েসটা খুব সুন্দর হয়েছিল। কিন্তু যেই সমস্যা হয়েছে, এই যে পাতিলটা একটু ছোট হয়ে গিয়েছিল। প্রথমেই বুঝতে পেরেছিলাম যে ছোট হবে, কিন্তু তারপরেও আলসেমি করে আমি কিন্তু পাতিলটা চেঞ্জ করিনি। আর আলসেমির ফল যে ভালো হয় না তার প্রমাণ হচ্ছে আমার আজকের ভিডিও। একটু পাতিলটা চেঞ্জ করে দিলে আমার এতটা খাটনি খাটতে হতো না যতটা এখন খাটতে হয়েছে। একদম চারদিকে ছিটে কী অবস্থা হয়েছে দেখেন আপুরা। তো এটা পরিষ্কার করতে আমার কিন্তু অনেক সময় লেগেছে, আর আমি যদি একটু কষ্ট করে পাতিলটা চেঞ্জ করে দিতাম তাহলে কিন্তু আমার এতটা কষ্ট করতে হতো না। তো পাতিলটা নামিয়ে নিয়ে আমি সাথেই একটু মুছে নিচ্ছিলাম, কারণ এগুলো পরে শক্ত হয়ে গেলে আমার তুলতে অনেক পরিশ্রম হবে এবং অনেক সময়ও খরচ হবে। তো এখন আপাতত একটু মুছে নিলাম, পরে আবার আমি ভালো করে পরিষ্কার করে নেব। আর ভেবেছিলাম যে পায়েসটা একটু নরম নামিয়ে ফেলেছি, কিন্তু না, নরম মানে পাতলা নামিয়ে ফেলেছি। এখন যেই পরিমাণ ঘনত্ব আছে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। আর এখন এগুলোকে আমি বেড়ে রাখবো পায়েসগুলোকে, তো সেজন্য ছোট ছোট বাটি নিয়েছি, আর পায়েসটা উঠানোর সুবিধার জন্য একটা কাপ নিয়ে নিয়েছি। তো এখন এই ছোট ছোট বাটিতে বেড়ে রাখছি।
এভাবে ছোট ছোট বাটিতে বেড়ে রাখলে বাচ্চারা যখন তখন নিয়ে খেতে পারবে। আর এই খাবারটা যদি ওদের নিজেদের বেড়ে খেতে হয় কখনোই কিন্তু খাবে না, আমাকে ডাকাডাকি করবে, নয়তো খাবেই না। সেজন্যই আমি এরকম বেড়ে রাখলাম। আর বাকি যেটুকু ছিল সেটুকু আমি এই যে একটা বড় বাটিতে ঢেলে নিলাম। এটাকে ফ্রিজে রাখবো। মিষ্টি খাবার ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো উপর থেকে এখন একটু কুচি করা চীনাবাদাম দিয়ে দিচ্ছি। আর রান্নার সময়ও আমি কিন্তু কিছুটা চীনাবাদাম ব্যবহার করেছি। এখানে অন্য ধরনের বাদাম ব্যবহার করলে খেতে তো আরও অনেক মজা হয়, কিন্তু হাতের কাছে নাই, যেটা ছিল সেটাই দিয়ে দিলাম। আর এই যে ফিরনিটা পায়েসটা কিন্তু আমি একদম একটু পাতলা পাতলাই রান্না করেছি। এটা যখন ঠান্ডা হবে তখন আরও একটু ঘন হবে। আর একদম বেশি ঘন পায়েস আমার মেয়ে কিন্তু খেতে পছন্দ করে না, সেজন্য আমি একটু এরকমই রাখার চেষ্টা করি। সাথে সাথে ঢেকে রাখলাম, কারণ সবাইকে দাওয়াত দিয়ে আনলেও মাছেকে কিন্তু একদমই দাওয়াত দিয়ে আনতে হবে না, ওরা দাওয়াত ছাড়াই চলে আসে। সব কাজ শেষ করে এসেছি, কিন্তু কাজ শেষ হয়েও হইল না শেষ, এরকমের একটা ব্যাপার। ওই যে সকালে মেয়েকে দিয়েছিলাম শাক কাটতে, সে তো শুধু শাকটা কেটেছে, একটা ডাঁটাও তো কাটেনি। তো আমি এখন সেই ডাঁটাগুলোকেই নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি বেশি ডাঁটা নেব না, একদম মাথা থেকে অল্প অল্প নরম নরম দেখে একটু ডাঁটা নিয়ে বাকিগুলো কিন্তু ফেলে দেব, কারণ বাসায় কেউই তেমন ডাঁটা পছন্দ করে না। আর একটা পলিথিনে করে শাকগুলো ফ্রিজে রেখে দেব কালকে রান্না করার জন্য। তো শাকটাকে ফ্রিজে রাখতে রাখতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।